Assalamu alaikum. Dear students, how are you? I hope that you all are well. I am also well. Today I am Monirul Islam, head teacher Sharada Sundari Girls High School, is going to take a class on how to change the voice, especially for the students of class 9 and 10. I hope that you will stay with me and enjoy the class. Okay, dear learners, let us start the class. প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু তোমরা 9 এবং 10-এ পড়ো, সেজন্য আমি জানি যে ইউ নো দ্য বেসিক রুলস অফ ভয়েস। তোমরা ভয়েসের বেসিক রুলগুলো জানো। সো today I am going to discuss the difficult voice that you feel problem to change the voices. তোমরা সাধারণ রুলগুলি জানার পরেও কিছু কিছু ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা একটু সমস্যায় পড়ে যাও। এটা আমরা জানি যে সাধারণ নিয়মটা জানার পরেও তুমি একটা ভয়েস করতে পারছো না কেন? এর কিছু কারণ রয়েছে যে আমরা সাধারণ রুলগুলি জানার পর বেসিক যে নিয়মটা রয়েছে ভয়েস চেঞ্জের, সেগুলি জানার পরেও আমাদেরকে কিন্তু ভয়েসটা আরেকটু ডিপলি ভাবতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, কিভাবে আমরা সেই কঠিন ভয়েসগুলি অথবা যেগুলি আমরা প্রবলেম ফেস করি সেগুলি আমরা কিভাবে সলভ করতে পারি, সেটা নিয়েই আজকে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, এখানে যে বিষয়টি রয়েছে তোমাকে প্রথমে মনে করতে হবে যে আমরা জানি যে সেন্টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্সেস? ইউ নো দেয়ার আর 5 কাইন্ড অফ সেন্টেন্সেস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো সঙ্গত কারণেই যেহেতু আমরা আগেই জানি যে ভয়েস করতে গেলে তার কিন্তু একটা অবজেক্ট থাকতে হবে, তো সে কারণে আমরা 3টি সেন্টেন্সের ভয়েস করতে পারবো: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। শুধুমাত্র এই 3টি সেন্টেন্সেরই কিন্তু ভয়েস করা যাবে, আর বাদবাকি যে 2টি সেন্টেন্স রয়েছে সেখানে কিন্তু আমরা ভয়েস করতে পারবো না। তাহলে আমরা প্রথমেই জানি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ আমি সংক্ষেপে লিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসটা তুমি কিভাবে করবে? তাহলে কি করতে হবে? প্রথমে কিন্তু তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে হবে যে কোন সেন্টেন্সটা অ্যাসার্টিভ। তো এক্ষেত্রে আমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা যখন তোমাদেরকে ন্যারেশন করিয়েছিলাম তখন কিন্তু আমরা সেন্টেন্স চিনেছিলাম, কারণ সেন্টেন্স না চিনলে ন্যারেশন করা যায় না, আর ভয়েসের ক্ষেত্রে সেন্টেন্স চিনতে পারলে তোমার জন্য সহজ হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তখন আমরা কি বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হয়। অর্থাৎ যখন আমরা কোনো সেন্টেন্সকে নাউন বা প্রোনাউন দ্বারা শুরু হতে দেখব তখন আমরা বুঝবো যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের কতগুলি আমি যখন দেখব যে ভয়েস, আমরা প্রথমে তাহলে কি করব? প্রথমে দেখব যে সেন্টেন্সটিকে, ভয়েসটিকে আমাকে চেঞ্জ করতে বলা হয়েছে সেটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ। এই 3টা সেন্টেন্সের কোন সেন্টেন্সের মধ্যে পড়ে। এবার ধরে নাও যে তোমার সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয়, তাহলে তুমি কি করবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হলে তোমাকে কতগুলি নিয়ম মনে রাখতে হবে। এক্ষেত্রে এখন আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের 7টি নিয়ম সম্পর্কে বলবো, যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে এক্ষেত্রে ভয়েস করতে গেলে 7টি বিষয় তোমাকে খেয়াল করতে হবে, বা তুমি বলতে পারো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসের 7টি নিয়ম সম্পর্কে আমরা খেয়াল রাখবো। তো এবার আসি আমরা প্রথম নিয়মটা। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম নিয়মটা কি হতে পারে? সেটা হলো ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস। ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েস। যে তুমি যখন করবে, তোমার অ্যাক্টিভ ভয়েসটা যদি ডাবল অবজেক্ট যুক্ত হয় তাহলে তুমি কি করবে? এটা হলো কোশ্চেন, যে তুমি কি করবে। আমরা কি জানি যে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়। ভয়েসের প্রথম নিয়ম হলো অবজেক্টটিকে সাবজেক্ট করতে হয়, তারপরে বি ভার্ব দিতে হয় টেন্স অনুসারে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ, তারপরে আমরা জানি বাই, এবং সাবজেক্টটিকে অবজেক্ট করতে হয়।
এটা হলো আমাদের সাধারণ বেসিক রুল। এখন সেক্ষেত্রে যখন এরকম যদি হয় যে উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন, এরকম যদি একটা সেন্টেন্স থাকে উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে অথবা এরকম যদি হয় দে ইলেক্টেড মি চেয়ারম্যান, এখন প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে আমরা জানি যে অবজেক্টের অবস্থান সম্পর্কে কিন্তু ভয়েস করতে গেলে আমাদের ধারণা থাকতে হবে যে অবজেক্ট আসলে কোনটা। তাহলে একটা সেন্টেন্সের মূল ভার্বের পরে অবজেক্টের অবস্থান হয়। একটা সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব থাকে, না হলে অক্সিলারি ভার্বের মূল ভার্ব থাকে, এবং মূল ভার্বের পরের যে নাউন বা প্রোনাউন থাকে সেটাই হলো অবজেক্ট হয়। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এটি হচ্ছে আমাদের অবজেক্ট। এখন অবজেক্ট কি হয় আমরা বলেছি নাউন এবং প্রোনাউন, তাহলে দেখো এখানেও কিন্তু একটা নাউন রয়েছে, তাহলে এটাও অবজেক্ট হবে। তাহলে এখানে কি দেখছি আমরা দুইটি অবজেক্ট রয়েছে, এই মূল ভার্বের পরে এটি একটি প্রোনাউন এবং একটি নাউন, এখানে দুটি অবজেক্ট রয়ে গেছে। তাহলে আমরা বলেছি অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এখন কোশ্চেন হলো তাহলে আমি কোন অবজেক্টটিকে সাবজেক্ট করব? এখানেও যদি আমরা খেয়াল করি একই অবস্থা, এখানে দুটি অবজেক্ট রয়েছে, তাহলে আমি কোন অবজেক্টটিকে সাবজেক্ট করব, এটা হলো প্রশ্ন। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? আমরা প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করব, প্রথম অবজেক্টটিকে সাবজেক্ট করব এবং দ্বিতীয় অবজেক্টটিকে বায়ের আগে বসাবো। তাহলে কীরকম করব? তাহলে হিমের সাবজেক্ট কী হবে? আমরা জানি হি হিম, তাহলে হিমের সাবজেক্ট হচ্ছে সাবজেক্টিভ রূপ হি, তাহলে হি। এবার আমরা কি করব? টেন্স অনুসারে বি ভার্ব বসাবো। তাহলে এখানে টেন্স কি আছে? এই ভার্বটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তাহলে আমাদের বি ভার্ব কী হবে? আমরা জানি ভার্বের পাস্ট রূপ থাকলে বি ভার্ব হয় ওয়াজ ওয়ার, তাহলে হির সাথে কোনটা যায়? হি ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিতে হবে সব সময় প্যাসিভ ভয়েস করতে গেলে। তাহলে মেক মেড, তাহলে এর পাস্ট পার্টিসিপলও মেড। তাহলে আমরা কি দিলাম? হি ওয়াজ মেড। এবার কি করব? আমরা বলেছি বায়ের আগে আমরা দ্বিতীয় অবজেক্টটিকে লিখব, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই, এবার উইয়ের অবজেক্ট হলো সাবজেক্টটা অবজেক্ট হবে আস, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তাহলে আমরা কি বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা? যে যখন দুটি অবজেক্ট থাকবে আমরা মূল ভার্বের পরেরটিকে অবজেক্ট হিসাবে ধরব, নাউন বা প্রোনাউন যাই থাক সেটাকে ধরব, আর দ্বিতীয় অবজেক্টটিকে আমরা মূল বায়ের আগে লিখব। এটা যদি আমরা করি তাহলে কি হয়? এটাকে যদি আমরা অবজেক্ট ধরি তাহলে মেড সাবজেক্ট কি রূপ? সাবজেক্টিভ রূপ হলো আই। এবার এটাও ভার্বের পাস্ট রূপ রয়েছে, তাহলে বি ভার্ব হবে ওয়াজ ওয়ার, তাহলে আয়ের সাথে কি বসে? আই ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিতে হবে, তাহলে ইলেক্টেড, এটার পাস্ট পার্টিসিপল রূপ কি? ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড। এবার কি বলেছি? বায়ের আগে দ্বিতীয় অবজেক্টটিকে লিখে নিতে হবে, তাহলে চেয়ারম্যান, আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দের অবজেক্ট কি? আমরা এখানে এখানে দের অবজেক্টিভ রূপ হলো দেম, তাহলে আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। এভাবে আমরা কি করব? যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে এইভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। ওকে, এবার আসো আমরা দ্বিতীয় নিয়মটা দেখি। আমরা ডাবল অবজেক্টের নিয়ম দেখলাম, এবার আমরা দ্বিতীয় নিয়মটাই আসি, যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে দ্বিতীয় নিয়মটা কি হবে? সেকেন্ড নিয়ম ধরো আমরা যদি ধরি কমপ্লিমেন্ট বা এটাকে এক্সটেনশনও বলে, অতিরিক্ত অংশযুক্ত আমরা যদি বলি কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যুক্ত অ্যাক্টিভ ভয়েস, যে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন যুক্ত অ্যাক্টিভ ভয়েস, এটার কি নিয়ম হবে? কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা আমি আগে একটি উদাহরণ লিখি, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব। যেমন ধরো আমি যদি এরকম বলি আই স দ্য বয় প্লেয়িং
ইন দ্য ফিল্ড, প্লেয়িং ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। ফ্রেন্ডস। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে এই সেন্টেন্সটা অনেক বড় হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা সাধারণ ভয়েসের যে নিয়মটা জানি, বেসিক রুল, সেইটা প্রয়োগ করতে গেলে আমরা একটু সমস্যায় পড়ে যাচ্ছি। কোনটাকে আমি অবজেক্ট ধরবো? এখানে দ্য বয় রয়েছে, তারপরে ইন দ্য ফিল্ড রয়েছে, নাউন, হিজ ফ্রেন্ডস রয়েছে। তাহলে এখানে কতগুলি, আমরা কিন্তু এরকম একটা বড় সেন্টেন্স হলে অনেক সময় আমরা সমস্যায় পড়ে যাই, যেটার ভয়েস কিভাবে হবে, অবজেক্টটা কোথা থেকে সিলেক্ট করব, আমি অবজেক্টটা কোথায় পাবো। কিন্তু এটা তুমি যদি জানো তাহলে একদম সহজ। তুমি আমার আগের কথাটি মনে করো যে আমি আগে কি বলেছিলাম, যে প্রথমে একটি সেন্টেন্সের সাবজেক্ট থাকে। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এরপরে অক্সিলারি ভার্ব থাকে। এর মধ্যে অক্সিলারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাই, ডু, ডাজ, ডিড, এখানে নাই, ওগুলির অবস্থান নাই। তাহলে অক্সিলারি ভার্বের পরে কি থাকে? মূল ভার্ব। তাহলে এটা হচ্ছে মূল ভার্ব। আর আমরা কি বলেছিলাম, মূল ভার্বের পরেরটি হলো অবজেক্ট হয়। মূল ভার্বের পরে যে নাউন প্রোনাউন হয়, অনেক সময় এটা ফ্রেজ আকারে হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে। অর্থাৎ ফ্রেজ মানে তো তোমরা জানো যে যদি কতগুলি শব্দ একসাথে মিলে অর্থ প্রকাশ করে, আলাদা করা না যায়, সেটাকে ফ্রেজ বলে। তাহলে ওরকম যদি হয় তাহলে গোটা ফ্রেজটাই একসাথে থাকে, সেক্ষেত্রে গোটাটাই একটা অবজেক্ট হিসাবে অবজেক্ট হয়। তা এখন যদি এখানে কি রয়েছে, দ্য বয়, এটি হলো তাহলে মূল ভার্বের পরের এটি হলো অবজেক্ট। এখন মনে রাখবে যে একটি সেন্টেন্স অবজেক্ট পর্যন্তই তার অর্থ প্রকাশ করতে পারে। যেমন আমরা যদি শুধু বলতাম যে আই স দ্য বয়, আমি বালকটিকে দেখেছিলাম, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যায়। এই পূর্ণাঙ্গ বাক্যের পরেও যদি আমরা বাড়তি কথা বা অতিরিক্ত কথা বলি, সেটার নামই হচ্ছে কমপ্লিমেন্ট বা এক্সটেনশন, অতিরিক্ত অংশ। যেমন আমরা এই বাক্যটা পূর্ণ হয়ে গিয়েছে, আই স দ্য বয়, তারপরে আমরা বলেছি প্লেয়িং ইন দ্য ফিল্ড, মাঠে, আমরা বালকটিকে মাঠে খেলতে দেখলাম। কি বলছে? আমি বালকটিকে মাঠে খেলতে দেখলাম। আবার তারপরে আরও অংশ যোগ করেছি আমরা, উইথ হিজ ফ্রেন্ডস। এর সাথে ইচ্ছে করলে আমরা আরও কিছু যোগ করতে পারি। অর্থাৎ যাই কিছু যোগ করি না কেন, এই সবই হচ্ছে অতিরিক্ত বা বাড়তি কথা বা বাড়তি অংশ। সেজন্য এটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ এ পর্যন্ত আমার সেন্টেন্সটা হয়ে গিয়েছে, আই স দ্য বয়, এ পর্যন্ত সেন্টেন্সটা পূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে কি বোঝা গেল প্রিয় শিক্ষার্থীরা? যেই পর্যন্ত তোমার সেন্টেন্সটা অর্থ প্রকাশ করে ওটুকুই হলো তোমার মূল বাক্য বা মূল সেন্টেন্স। আর পরে যেটুকু তোমার ওই বাক্যের অর্থ প্রকাশের জন্য প্রয়োজন ছিল না, অতিরিক্ত হিসাবে এসেছে, সেটার নাম হলো কমপ্লিমেন্ট। তাহলে সে কারণে এটুকু হলো কমপ্লিমেন্ট, কারণ এটুকু না হলেও এই বাক্যটা হয়ে যেত। তাহলে আমরা কি করব? কমপ্লিমেন্টের নিয়ম কি হবে? কমপ্লিমেন্টের নিয়মও ওই আগের মতো, ডাবল অবজেক্টের মতোই। আমরা কি করব? কমপ্লিমেন্ট অংশটাকে বাইয়ের আগে লিখব। যদিও কমপ্লিমেন্ট দুই রকমের হয়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন এখানে এই কমপ্লিমেন্টটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে অবজেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে। কারণ কি? প্লেয়িং ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস, কে খেলছিল? তার বন্ধুদের সাথে, দ্য বয়, সেজন্য এটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সেটা আমরা না বুঝলেও চলবে, আমরা এই কমপ্লিমেন্টটাকে বাইয়ের আগে লিখব। তাহলে ওটুকু আমাদের কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এটুকুর পরিবর্তন দেখি। তাহলে দ্য বয় এর অবজেক্টিভ রূপ কি? নাউনের অবজেক্টিভ রূপ নাউনই হয়। তাহলে আমরা লিখব দ্য বয়, দ্য বয়। এবার বি ভার্ব দেব, টেন্স দেখে, মানে ভার্ব দেখে বি ভার্ব দেব, ভার্ব দেখে বি ভার্ব দেবো। তাহলে ভার্ব আমরা কি দেখলাম? ভার্বের পাস্ট রূপ আছে। তাহলে বি ভার্ব কি হবে? ওয়াজ ওয়্যার। তাহলে আমরা লিখলাম দ্য বয় ওয়াজ। এবার কি করব? বাই না লিখে আমরা আগে কমপ্লিমেন্টটা লিখব। তাহলে লিখব দ্য বয় ওয়াজ প্লেয়িং ইন দ্য ফিল্ড উইথ সরি আমি একটু ভুলে গেছি। দ্য বয় ওয়াজ, আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দেইনি। দ্য বয় ওয়াজ সিন, দ্য বয় ওয়াজ সিন। আগে আমরা বি ভার্ব দেবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দেবো, বাইয়ের আগে কমপ্লিমেন্ট লিখব। তাহলে আমরা লিখব দ্য বয় ওয়াজ সিন প্লেয়িং ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। এবার লিখব আমরা বাই। তাহলে আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীরা? এবার আমরা আর একটু খেয়াল করি। আমরা প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট করলাম দ্য বয়, এবার ভার্ব দেখে বি ভার্ব দিলাম, এটা পাস্ট রূপ আছে এজন্য ওয়াজ ওয়্যার, তাহলে দ্য বয় ওয়াজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিলাম সিন, দ্য বয় ওয়াজ সিন।
এবার বাই না লিখে আগে কমপ্লিমেন্টটাকে লিখে নিলাম। কি লিখলাম? প্লেয়িং ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। এবার লিখলাম বাই, এবার সাবজেক্টটিকে অবজেক্ট করি বাই মি। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্টের নিয়ম। তাহলে আমরা কমপ্লিমেন্টের নিয়মটা বুঝলাম যে কমপ্লিমেন্ট মানে হলো মূল অবজেক্টের অর্থাৎ মূল ভার্বের পরের যে অবজেক্টটা, সেই অবজেক্টের পরের যে অতিরিক্ত অংশ থাকে ওটুকুর নাম হলো কমপ্লিমেন্ট। আমরা অবজেক্ট পর্যন্ত ভয়েস করব, তবে বাইয়ের আগে কমপ্লিমেন্টটা যা আছে হুবহু লিখব। এটা হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত ভয়েসের নিয়ম। এবার আমরা 3 নাম্বার নিয়মে আসি। 3 নাম্বার নিয়ম হলো আমরা মোডাল ভার্বের নিয়ম। যদি আমার অ্যাক্টিভ ভয়েসটা মোডাল যুক্ত হয়, মোডাল ভার্ব, এই মোডাল ভার্বের নিয়ম, মোডাল ভার্বের নিয়ম কে অর্থাৎ আমার সেন্টেন্সটা যদি মোডাল ভার্ব যুক্ত হয়। এখন ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু নো হুইচ আর মোডাল ভার্বস, কোনগুলি মোডাল ভার্ব সেগুলি কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে মোডাল ভার্ব কোনগুলি আমরা জানি নিশ্চয়ই, এর আগে আমরা করেছি যে মোডাল ভার্ব হচ্ছে যেমন কি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, নিড টু, গোয়িং টু, এগুলি হচ্ছে মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্ব থাকলে কি করতে হবে? মোডাল ভার্ব তুমি যখন করবে তাহলে মোডাল ভার্ব প্লাস বি লিখতে হয়। যেমন ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, অট টু থাকলে অট টু বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, শ্যাল বি, উইল বি, এভাবে তোমাকে মোডালের সাথে বি যুক্ত করতে হবে। তাহলে কীরকম আমরা একটা উদাহরণ দেখি। যেমন ইউ ক্যান, ইউ ক্যান ক্যান রাইট রাইট এ পোয়েম, ইউ ক্যান রাইট এ পোয়েম। তাহলে এরকম একটা লিখতে পারি। তারপরে আই মে হেল্প ইউ, হেল্প ইউ, এরকম লিখতে পারি। অথবা প্রায়শই আমাদের থাকে ইউ আর গোয়িং, গোয়িং, ইউ আর গোয়িং টু স্টার্ট, ইউ আর গোয়িং টু স্টার্ট এ ক্লাব, এরকম থাকে। তাহলে এরকম মোডাল ভার্ব যদি থাকে, যেমন এখানে ক্যান আছে, এখানে মে আছে, এখানে গোয়িং টু আছে, এরকম যদি মোডাল ভার্ব যুক্ত হয়, তাহলে মোডাল ভার্ব যুক্ত থাকলে তোমাকে মোডালের পরে বি বসাতে হবে। যে তুমি বি ভার্বটা লিখবে ভার্ব দেখে, তখন মোডাল ভার্ব থাকলে বি যুক্ত করবে। তাহলে আমরা প্রথমে কি করব? অবজেক্টটিকে সাবজেক্ট করব। তাহলে আমরা লিখব এ পোয়েম, পোয়েম। এবার আমরা ভার্ব দেখে বি ভার্ব দেব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভার্ব কি রয়েছে? এখানে ভার্ব রয়েছে মোডাল ভার্ব ক্যান। তাহলে আমরা কি লিখব? ক্যান বি, ক্যান বি, এ পোয়েম ক্যান বি। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে? রিটেন, রিটেন বাই ইউ এর অবজেক্টও ইউ। তাহলে এ পোয়েম ক্যান বি রিটেন বাই ইউ, অর্থাৎ আমরা ক্যানের সাথে বি যুক্ত করলাম। এবার যদি আমরা এটা খেয়াল করি, আই মে হেল্প ইউ, তাহলে কি হবে? আই মে হেল্প ইউ, এখানে মে রয়েছে, মোডাল ভার্ব কি রয়েছে? মে। তাহলে আগে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি। তাহলে ইউ এর সাবজেক্টও ইউ। তোমরা জানো যে ইউ সাবজেক্ট এবং অবজেক্টিভ রূপ একই হয়। তাহলে ইউ। এবার কি হবে? ভার্ব দেখে বি ভার্ব। তাহলে আমরা ভার্ব দেখলাম মোডাল ভার্ব, তাহলে মে থাকলে কি হয়? মে বি, ইউ মে বি। ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কি? হেল্পড, ইউ মে বি হেল্পড বাই, আয়ের অবজেক্ট কি? মি। তাহলে ইউ মে বি হেল্পড বাই মি। এভাবে আমরা করব। তৃতীয়টা আমাদের প্রায়ই এরকম একটি থাকে, গোয়িং টু দিয়ে, অট টু দিয়ে। তাহলে এটা কি? আমরা অনেক সময় এখানে অ্যাম ইজ আর থাকে, আমরা অনেক সময় এতে অ্যাম ইজ আরের নিয়মে করে ফেলি। তা না, এখানে একটা মোডাল ভার্ব রয়েছে। তাহলে প্রথমে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট করি। সাবজেক্ট আছে এ ক্লাব, তাহলে আমরা লিখলাম এ ক্লাব। এবার কি করতে হবে? আমরা এই পুরাটাকে ধরবো আর গোয়িং টু, এটা হচ্ছে মোডাল ভার্ব। তাহলে এখন আমরা বি তো লিখব, কিন্তু এ ক্লাবের সাথে তো আর বসে না, তাই না? এটা তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে এখানে কি বসে? এ ক্লাব ইজ, সেজন্য আমরা লিখব এ ক্লাব ইজ গোয়িং টু বি, এ ক্লাব ইজ গোয়িং টু বি। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দেই স্টার্টেড, এ ক্লাব ইজ গোয়িং টু বি স্টার্টেড
বাই ইউ এর অবজেক্ট কি ইউ, তাহলে এ ক্লাব ইজ গোয়িং টু বি স্টার্টেড বাই ইউ। এভাবে আমরা মোডাল ভার্ব থাকলে বি যুক্ত করব, বি যুক্ত করে আমরা মোডাল ভার্বের নিয়ম করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মোডাল ভার্ব থাকলে কি করতে হয়। তাহলে আমরা কি কি নিয়ম করলাম? ডাবল অবজেক্টের নিয়ম, কমপ্লিমেন্টের নিয়ম, মোডাল ভার্বের নিয়ম। এবার বন্ধুরা আমরা করব রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত। যদি আমাদের সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সটা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত হয়। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন কি তোমরা চিনো? রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ওই সকল প্রোনাউন যে তার আগের সাবজেক্টকেই বোঝায়। যেমন আই মাই সেলফ, আমি নিজে, মানে মাই সেলফ আর আমি একই। হি হিমসেলফ, শি হার সেলফ, দে দেম সেলফস, এরকম উই আওয়ার সেলফস, এরকম সেলফ বা সেলফ যুক্ত। তুমি সহজে এটাকে এভাবেও বুঝতে পারো যে সেলফ বা ACLVES, সেলফস প্লুরাল হলে সেলফস হয়, সেলফস যুক্ত, এটাও বলতে পারো। তোমার যদি মনে না থাকে তাহলে তুমি সেলফ বা সেলফস যুক্ত ভয়েস বলতে পারো এটাকে, মানে সেলফ বা যেমন মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফস, আওয়ার সেলফস, ইয়োর সেলফ, এরকম এগুলিকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। তাহলে এরকম সেলফ বা সেলফ যুক্ত থাকে, তাহলে বন্ধুরা কি করতে হয়? যেমন ধরো শি হার্টস, HURTS, হার্টস হার সেলফ, হার সেলফ, এরকম যদি একটা ভয়েস থাকে শি হার্টস হার সেলফ, তাহলে কি হবে? শি হার্টস হার সেলফ, তুমি দেখো যে এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত ভয়েস, অর্থাৎ সেলফ যুক্ত। তাহলে কি করবে? রিফ্লেক্সিভ প্রোনাউন হলে এই সাবজেক্ট আর অবজেক্টের অবস্থানের পরিবর্তন হবে না। আমরা অবজেক্টকেও সাবজেক্ট করব না, সাবজেক্টকেও অবজেক্ট করব না, শুধু মাঝের তিনটি নিয়ম ব্যবহার করব, অর্থাৎ বি ভার্ব দেবো, ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই বসাবো। তাহলে কীরকম? তাহলে আমরা সাবজেক্টটিকে সাবজেক্টই রাখবো শি। এবার এখানে ভার্ব দেখে বি ভার্ব দেবো, ভার্বের সাথে ACS মানে প্রেজেন্ট ট্রুপ আছে, ভার্বের প্রেজেন্ট ট্রুপ থাকলে অ্যাম ইজ আর হয়, তাহলে শি ইজ, শির সাথে বসে শি ইজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেবো, হার্টের তিনটা রূপী হার্ট হয়, হার্ট হার্ট হার্ট, তাহলে আমরা লিখবো শি ইজ হার্ট, হার্ট, তারপরে কি লিখবো? বাই, এরপরে হার সেলফ অবজেক্ট, অবজেক্টই থাকবে হার সেলফ, তাহলে শি ইজ হার্ট বাই হার সেলফ। এরকম আমরা শুধু, এটার নিয়ম হলো অবজেক্ট সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, এটার পরিবর্তন হবে না, স্থান পরিবর্তন করবে না, শুধু বি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাই দিব, মনে থাকবে। তাহলে আমরা এভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত ভয়েস করব। এবার বন্ধুরা আসো আমরা দেখে নেই যে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কি করব। অনেক সময় তোমার সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। বন্ধুরা কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা কি থাকে? সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এখন তোমার এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে যদি আলাদা আলাদা সাবজেক্ট এবং আলাদা আলাদা ভার্ব থাকে, তাহলে তোমাকে আলাদা আলাদাভাবেই দুই অংশের ভয়েস করতে হবে, আলাদা করেই করতে হবে। কীরকম? যেমন ধরো এরকম যদি থাকে আই স হিম, I saw him that I saw অথবা এরকম যদি থাকে I saw that he was drawing a picture, এরকম থাকলো I saw that he was drawing a picture। তাহলে এটা একটা কমপ্লেক্স বাক্য, এটা একটা ক্লজ এবং এখানে আরেকটি ক্লজ রয়েছে দ্যাট যুক্ত, এটা একটা কমপ্লেক্স বাক্য। এখন বন্ধুরা তোমরা যখন চেঞ্জিং সেন্টেন্সেস করেছো, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, তখন কিন্তু কমপ্লেক্স বাক্য সম্পর্কে তোমাদের ধারণা আছে যে কমপ্লেক্স বাক্যগুলি দো, সিন্স, অ্যাজ, হোয়েন, দো, অলদো, তার ইফ, হু, ইজ, দ্যাট, সো ড্যাশ দ্যাট, এগুলি দ্বারা
গঠিত হয় কমপ্লেক্স বাক্যগুলি। তাহলে এখন আমরা যে কমপ্লেক্স বাক্য দেখছি যে এ পাশে একটা সাবজেক্ট এবং মূল ভার্ব রয়েছে, আর এ পাশেও সাবজেক্ট, মূল ভার্ব এবং অবজেক্ট রয়েছে। তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে আলাদা আলাদা করে ভয়েস করতে পারি। তাহলে এখন আই স, তাহলে এখানে দেখো যে অবজেক্টটা কি আছে, উজ্জ আছে। তাহলে আমরা কি লিখবো, এরকম ক্ষেত্রে লিখতে হয় যে ইট ওয়াজ সিন, ইট ওয়াজ সিন বাই, আয়ের অবজেক্ট কি মি, দ্যাট, আবার এই পাশে ভয়েস করতে হবে কারণ এ পাশে আলাদা আছে। তাহলে কি বলবো, এ পিকচার, পিকচার। এবার ওয়াজ থাকলে কি হয়, ওয়াজ বিং, তাহলে ওয়াজ বিং, বিং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ কি ড্রন বাই হিম। এভাবে আমরা করব, ইট ওয়াজ সিন বাই মি দ্যাট এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই হিম, কারণ দুই পাশেই ভয়েস করা সম্ভব, এখানে দুই পাশেই আলাদা আলাদা বিষয় রয়েছে। এরকম যদি থাকে, আবার দেখো যদি এটা কমপ্লেক্সের উভয় পাশেই আমরা ভয়েস করলাম, কিন্তু যদি অবজেক্ট হিসাবে হয়, কমপ্লেক্স সেন্টেন্সের পরের অংশটা যদি অবজেক্ট হিসাবে হয়, অর্থাৎ সেটার মধ্যে যদি মূল ভার্ব না থাকে, যেমন যদি এরকম হয় আই স, আই স I saw that he was crying, crying, I saw that he was crying। তাহলে বন্ধুরা খেয়াল করো যে এবার আমরা আগের মতোই সেন্টেন্সটা ইচ্ছা করেই লিখেছি। দেখো এই সেন্টেন্সের মধ্যে এবার কিন্তু অবজেক্ট নাই। খেয়াল করো যে আমরা এই সেন্টেন্সটাকে যে আলাদা করে করব, আগে আমরা আলাদা করে করতে পেরেছিলাম, কিন্তু এবার দেখো যে এর মধ্যে কিন্তু অবজেক্ট নাই। হি ওয়াজ ক্রাইং, এর মধ্যে কিন্তু কোনো অবজেক্ট নাই যে আমরা সেই অবজেক্টটাকে সাবজেক্ট করে এখানে আবার আলাদা করে করব, নাই। তার মানে এই মূল ভার্বটার এই টোটালটাই একটা অবজেক্ট হিসাবে বসেছে, এই টোটালটাই একটা, এই পুরো পরের তোমার সাবঅর্ডিনেট ক্লজটাই একটা অবজেক্ট হিসাবে বসেছে। তাহলে আমরা এই পুরো অবজেক্ট এটাকে দুইভাবে করতে পারি। একটা হলো আগের মতো করতে পারি যে ইট ওয়াজ সিন, ইট ওয়াজ সিন আমরা এখানে ইট ধরে করতে পারি, আবার ইচ্ছে করলে আমরা এটাকে পুরোটা অবজেক্ট ধরে করতে পারি। যেমন এভাবেও তুমি করতে পারো, দ্যাট, দ্যাট হি ওয়াজ ক্রাইং, ক্রাইং, ক্রাইং। এবার ভার্ব আছে পাস্ট রূপ, তাহলে ওয়াজ ওয়ার হবে, তাহলে দ্যাট হি ওয়াজ ক্রাইং ওয়াজ সিন, সিন বাই মি। এভাবেও করতে পারো, ইচ্ছে করলে এভাবেও করতে পারো, অথবা আগের মতো করে করতে পারো যে ইট ওয়াজ সিন দ্যাট হি ওয়াজ ক্রাইং বাই মি, এভাবেও করতে পারো যে তুমি এখানে অবজেক্ট একটা ধরে নিয়ে এটাকে আলাদা করে বাইয়ের আগে লিখে দিতে পারো। এই দুইভাবেই তুমি কমপ্লেক্স সেন্টেন্স করতে পারো। তাহলে একটা হলো কমপ্লেক্স সেন্টেন্সে আমরা উভয় পাশেই ভয়েস করা, আর একটি হলো যে উভয় পাশে যদি না করা যায় পরের অংশটিকে অবজেক্ট হিসেবে করা। এভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস করতে পারি। এছাড়া কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ভয়েস রয়েছে যেগুলি তোমাকে জানতে হবে। যেমন ধরো, যেমন নোন, নো এরপরে আমরা জানি টু বসে। যেমন ধরো PRAISE, প্রেইজ বা প্রেইজ, অথবা সার আমরা এরকম লিখি যেমন সারপ্রাইজ, সারপ্রাইজ, অথবা প্লিজড, প্লিজড এরকম যদি থাকে, এরপরে যেমন উইথ বা অ্যাট বসে, উইথ অথবা অ্যাট বসে। যেমন কন্টেইন, কন্টেইন এরপরে ইন বসে, ইন বসে। এরকম কতগুলি ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে। এক্ষেত্রে আমরা কি করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা ব্যবহার করব। যেমন আমরা প্রায়ই করি আই নো দ্য গার্ল, এরকম আমরা প্রায়ই করে থাকি আই নো দ্য গার্ল। তাহলে কি হয়, প্রথমে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, তাহলে কি লিখবো, দ্য গার্ল, গার্ল। এবার ভার্বের কোন রূপ রয়েছে, প্রেজেন্ট, তাহলে আমি যা, দ্য গার্ল ইজ। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কি, নোন, নোন ইউ, নোন, দ্য গার্ল ইজ নোন। এবার কিন্তু বাই হবে না, তাহলে কি হবে, কারণ নোর পরে, নোনের পরে কি বসে, টু,
তাহলে আমরা লিখব দ্য গার্ল ইজ নোন টু মি, এরকম। আমরা এভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে বাই না বসে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েই করব। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ভয়েসগুলি আমরা শিখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাবল অবজেক্ট, কমপ্লিমেন্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন, মোডাল ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলে কিভাবে এগুলির ভয়েস করতে হয়। আমরা আগামীকাল আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আশা করি আমাদের ক্লাসগুলি দেখবে। থ্যাংক ইউ অল।